লন্ডনে চিকিৎসা শেষে সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া। আসবেন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স বা বাংলাদেশ বিমানে। স্বৈরাচার আবারও মাথা তোলার চেষ্টা করছে, সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বললেন তারেক রহমান। আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধ করার দাবি এনসিপির। কিছুক্ষণ পরে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ। আওয়ামী লীগের অনাচার দুর্নীতিতে সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে বললেন প্রেস সচিব। ঝিনাইদহের মহেশপুরে জমিতে সেচ দিতে গিয়ে বিএসএফ এর গুলিতে কৃষক আহত, ঢাকা মেডিকেলে ভর্তি। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লন্ডনে চিকিৎসা শেষে 5 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার কাতারের এয়ার অ্যাম্বুলেন্স অথবা বাংলাদেশ বিমানে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্নত চিকিৎসার জন্য 8 জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য প্রায় 4 মাস ধরে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় এখন চলছে দেশে ফেরার প্রস্তুতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরছেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। সেটা একটু এখন বিলম্বিত হচ্ছে, সেই জন্য ম্যাডাম ঠিক করছে যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টার দিকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি। এ নিয়ে শুক্রবার সকালে কথা বলেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। খালেদা জিয়ার ধৈর্যের পরিচয় দিয়েছে, যে নির্যাতন জুলুম অত্যাচারের পরেও যে প্রতিশোধ না নেবার ঘোষণা দিয়েছেন, এটাই তার পরিচিতি বাংলাদেশ এবং বিশ্ব দরবারে তুলে ধরেছে, বাংলাদেশকে মর্যাদাবান করেছে। 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে 25 জানুয়ারি খালেদা জিয়া তারেক রহমানের বাসায় যান। সেখানেই চলছিল তার চিকিৎসা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা জানান তিনি। তারেক রহমান বলেন, সুকৌশলে দেশে এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে যেন নির্বাচন নিয়ে কথা বলা না যায়। চলমান সংস্কার করতে গিয়ে যদি নির্বাচনের দাবিকে অবজ্ঞা করা হয় তাহলে সংস্কারের কোনো মানে নেই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন পলাতকদের পুনর্বাসন করতে সহায়তা করবে। বাংলাদেশকে আর কেউ যেন তাবেদার রাষ্ট্র বানাতে না পারে সেই লক্ষ্যে কাজ করা হবে বলেও জানান তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ, সংবিধান লঙ্ঘনকারী বিতাড়িত পতিত পলাতক স্বৈরাচার পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। গণতান্ত্রিক আমি জনগণ দেশের স্বার্থ বিরোধী বিতাড়িত অপশক্তিকে কখনোই মেনে নেবে না, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। বিচার শেষের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা উচিত বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, ধোঁয়াশার মধ্যে বাংলাদেশের রাজনীতি, দলগুলো দ্রুত নির্বাচন চায়। সকালে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা জানান তারা। এই সময় নাহিদ ইসলাম বলেন, 5 অগস্ট জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে, তারা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সংস্কার বিচারের পাশাপাশি নির্বাচনের রূপরেখাও দ্রুত দরকার, নির্বাচিত সরকারের বিকল্প নেই। পরে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের চক্রান্ত রুখে দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা চূড়ান্ত ফয়সালা হয়তো আমরা পাবো। খুবই ছোট ছোট বিষয়ে সমস্ত রাজনৈতিক দলকে একসাথে ডেকে কথা বলা হয়েছে, অথচ হিউম্যান করিডোর দেওয়ার মতো এত বড় বিষয়ে কারোর সাথে কোনো পরামর্শ করার দরকার মনে হয়নি। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীতে আজ বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শুরু হবে এই সমাবেশ। এনসিপির ঢাকা মহানগর শাখা আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। সমাবেশ উপলক্ষে তৈরি করা প্রচারপত্র থেকে জানা গেছে, এই কর্মসূচি থেকে আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামলে গুম খুনের মাধ্যমে হত্যাকাণ্ডের পাশাপাশি 2013 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড, জুলাই আগস্ট গণহত্যা ও 2021 সালে নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের মতো বড় হত্যাকাণ্ডগুলোর বিচার দাবি করা হবে। গত 28 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর থেকেই রাজনীতির মাঠে সরব দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের 15 বছরে দেশে অনাচার দুর্নীতির ঘটনায় সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক মত বিনিময় সভায় তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনা, জঙ্গি তকমা দিয়ে ক্রস ফায়ারে হত্যা, সাইদির মৃত্যুর দেশজুড়ে তাণ্ডব সহ বিভিন্ন ঘটনায় দেশের সাংবাদিকদের ভূমিকা জানা জরুরি। এর মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জানবে 15 বছরের শাসনামলে গণমাধ্যমের ভূমিকা কি ছিল। প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় মিডিয়া অপতথ্য প্রচার করছে আর তাদের সহায়তা করছে আওয়ামী লীগ। এসব অপপ্রচার রুখে দিতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। ইউএনকে বলবো যে গত 15 বছরের বড় বড় যে ঘটনার সময় আমাদের জার্নালিস্টরা কিভাবে জার্নালিস্টরা এই ঘটনাগুলো কিভাবে কভার করেছে, সেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাসেসমেন্ট করতে চাবো। ইন্ডিপেন্ডেন্টলি যাতে তারা বলে যে কোথায় কোথায় জার্নালিস্টরা কি করেছে। বিএনপি ক্ষমতায় গেলে সবার স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোর সদরে হযরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। দুলু বলেন, অতীতে নাটোর সহ সারা দেশের মানুষ সঠিক চিকিৎসা সেবা পায়নি। তারেক রহমানের 31 দফার 26 নম্বরে স্বাস্থ্যসেবার বিষয়ে উল্লেখ করেছেন। বিএনপি আগামী দিনে এদেশের গরিব দুঃখীদের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবায় নিশ্চিতে সবকিছু করবে। এজন্য বিএনপিকে জয়ী করার আহ্বান তার। বিএনপি ক্ষমতা গেলে বাংলাদেশের এই যারা গরিব দুঃখী মানুষ, যারা অসহায়, যাদের চিকিৎসার অভাব মৃত্যুবরণ করে, বিএনপি ক্ষমতায় গেলে এদেশের গরিব মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শিক্ষার্থী সাইফুদ্দিন হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ 201 জন শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করেন। পরে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। মামলায় 14 জন অভিনয় শিল্পীর মধ্যে রয়েছেন রিয়াজ, ফেরদৌস, চঞ্চল চৌধুরী, জায়েদ খান, শাওন, রোকেয়া প্রাচী, অরুণা বিশ্বাস।
আর 15 জন সাংবাদিকের মধ্যে রয়েছেন সন্তোষ শর্মা, মুন্নি সাহা। এছাড়া মামলায় 13 শিক্ষকের মধ্যে রয়েছেন জাফর ইকবাল, মুনতাসির মামুন, ইমরান এইচ সরকার এবং লাকি আক্তারকেও এই মামলায় আসামি করা হয়েছে। এর আগে গত 20 মার্চ এই মামলাটির আবেদন করা হয়। ঝিনাইদহের মহেশপুরে জমিতে সেচ দিতে গিয়ে বিএসএফের গুলিতে এক তরুণ আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। আহত তরুণের নাম মোহাম্মদ রিয়াজ। স্বজনেরা জানান, মহেশপুরে উপজেলার পিপুলবাড়িয়া গ্রামে নিজেদের ধান খেতে সেচ দিতে যান তিনি। এ সময় বিএসএফ হঠাৎ গুলি ছোড়ে। একটি গুলি রিয়াজের পেটে লাগে। গুলির শব্দ শুনে এলাকাবাসী গিয়ে তাকে উদ্ধার করে। পরে নেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য সকাল 6টার দিকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদের অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। মিনিকেটের দাম কমলেও এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে অন্যান্য চাল, চড়া মুরগির বাজারও। মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে নেওয়ায় আগ্রহ নেই মালিকদের। সিদ্ধান্ত কার্যকরে কঠোর অবস্থান নিচ্ছে বিআরটিএ। মুন্সিগঞ্জে ডাকাত আটকের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তিকে পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাখহাটির তালগাছ তলা সড়ক থেকে দিনমজুর সানা মাঝির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের কাছে একটি একনলা শটগান ও 2টি কার্তুজ পাওয়া গেছে। শুক্রবার সকালে পুলিশের এক প্রেস রিলিজে বলা হয়, অস্ত্রসহ ডাকাত আটকের খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পান তারা। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে গণপিটুনি দেওয়া হয় ওই ব্যক্তিকে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। আমার স্বামীর পরিকল্পিতভাবে বাবু মাঝি মারছে, হাতে পায়ে রোগ সব সারাই দিছে। আমি এই হত্যার বিচার চাই। হাত কাছে, পা কাছে, মাথা কাছে, এই জোর কাজ করছে। রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অটোরিকশার চালক। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার 2 যাত্রী। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বসিলা ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশাটির। দুর্ঘটনার পর আহত অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেলে নেয়ার আগেই মারা যান অটোরিকশার চালক সাদিকুল। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যান চালক। স্বজনেরা জানান, সাদিকুল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। পরিবারে তার স্ত্রী ও 2 সন্তান রয়েছে। সপ্তাহের ব্যবধানে সরু বা মিনিকেট চালের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই সবজি ও মুরগির দামে। 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে কিছুটা বেড়েছে এলাচের দাম। বাড়তি দামের কারণ হিসেবে বাজার তদারকির অভাবকেই দায়ী করলেন ক্রেতারা। বাজারে এসেছে বড় মৌসুমের নতুন চাল। খুচরা পর্যায়ে কেজিতে 5 থেকে 8 টাকা কমেছে মিনিকেট চালের দাম। মানভেদে বিক্রি হচ্ছে 85 থেকে 92 টাকায়। তবে নাজির শাল, বিড়ি 28, বিড়ি 29 ও স্বর্ণা চাল আগের দামেই আছে। এক সপ্তাহ 10 দিন যাবত হচ্ছে চিকন চালের দামটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে আসলে, মানে 4-5 টাকা কেজিতে কমলেও কিন্তু মোটা চালের দামটা এখনো কমতেছে না। বাজারে আপনার ধীরে ধীরে নতুন ধান আসছে, তো আপনার ধীরে কিছু নতুন চাউল আসছে, এই জন্য মিনিকেট দামটা একটু কম। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বরবটি, পেঁপে, কাঁকরোল, ঝিঙ্গে ও লতি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। ঢেঁড়স, করলা, চিচিঙ্গা, বেগুন, লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। কেজিতে 10 টাকা বেড়ে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 90 টাকায়। দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতাদের নানা অজুহাত থাকলেও তদারকি ও সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্রেতারা। তদারকি দরকার, কিন্তু তদারকি করে, কিন্তু তাদের কাজ হয় না। তো ভুক্ত অধিকার নামে কিন্তু তাদের কোনো কাজ হয় না, একটু পরে যা তাই আবার। এদিকে সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। ব্রয়লার 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। কক মুরগির দাম 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 280 থেকে 310 টাকায়। এছাড়া কিছুটা বেড়েছে এলাচের দাম। কোরবান মশলাতে চাহিদা আস্তে আস্তে বাড়তেছে। জিরা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ এগুলোর চাহিদা বেশি। জিরার দামটা ঠিক আছে, কম আছে।
600 টাকা 650 টাকা। এলাচি দাম বাড়ছিল, বাড়তি অবস্থা। তবে আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। এছাড়া প্রতি ডজন সাদা ডিম 120 টাকায় এবং লাল ডিম বিক্রি হচ্ছে 125 টাকায়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। 5 বছরের মধ্যে সবচেয়ে ভালো ফলন হয়েছে এবার। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। লক্ষ্যমাত্রা থেকেও 52,000 মেট্রিক টন চাল বেশি উৎপাদন হওয়ার আশা করছে কৃষি বিভাগ। 2020-21 মৌসুমে যশোরে 1,57,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়, আর উৎপাদন হয় 6,83,500 মেট্রিক টন চাল। পরের টানা 4 বছর উৎপাদন নিম্নমুখী থাকায় অনেকেই ধান চাষ করেননি। তবে চলতি মৌসুমে 450 হেক্টর জমিতে কম আবাদ করেও 7,36,436 মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে। কৃষকরা বলছেন রোগবালাই কম হয় বিঘা প্রতি 3 থেকে 4 মণ পর্যন্ত বেশি উৎপাদন হয়েছে। বিঘে ভুই আপনার 20-30 মণ করে ধান হচ্ছে, বুঝতে পেরেছেন ভাই। এই গত কয়েক বছরের ভিতরে এইরকম ধান হয়নি। এই মৌসুমে অন্য বছরে থেকে এ বছরের ধান আমাদের খুব ভালো ধান হয়েছে। এবার যে ধান হয়েছে তাতে 28 মণ 30 মণ ধান ইনশাল্লাহ আমরা পাচ্ছি। আশা করি ভালোই দেখা যাচ্ছে। আমাদের বিঘে প্রতি 15-16 টাকা খরচ আছে। কৃষি বিভাগ জানায় আবহাওয়ার পাশাপাশি নতুন জাত ও প্রযুক্তি ব্যবহার করায় ধানের উৎপাদন ভালো হয়। এবারের আবহাওয়াটা ছিল একেবারেই আমাদের চাষাবাদের অনুকূলে, বোরো চাষের অনুকূলে, কারণ কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং কোনো ধরনের রোগ পোকামাকড় আমরা এবার আসতে দিইনি। আমাদের মাঠ পর্যায়ে সার্বক্ষণিক আমাদের মনিটরিং ব্যবস্থা ছিল এবং কৃষকদেরকে আমরা নির্বিঘ্নে বোরো চাষের জন্যে আমরা একদম ডোর টু ডোর আমরা কৃষকদের সেবা দিয়ে যাচ্ছি। ধান চালের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারলে এবার কৃষকের পাশাপাশি ভোক্তারাও উপকৃত হবেন বলছে সচেতন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরিদপুরে এবার বাম্পার ফলন হয়েছে পেঁয়াজের বীজের। এই বীজকে কালো সোনা বলে এই অঞ্চলের মানুষ। সেই বীজ উৎপাদনে ক্ষেত থেকে ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চলতি মৌসুমে অন্তত 500 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। ফরিদপুরের বিস্তীর্ণ মাঠে পেঁয়াজের সাদা ফুল পেকে এখন ধূসর রূপ নিয়েছে। ফলনও হয়েছে বেশ। পেঁয়াজের বীজের দামও ভালো, তাই স্থানীয়ভাবে এর নাম দিয়েছে কালো সোনা। পেঁয়াজের বীজ উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে এ জেলা। নভেম্বর-ডিসেম্বরে আবাদ শুরু হয়ে পরিচর্যার পরে এখন ফসল ঘরে তোলার পালা। এই সময়টাই এই বীজ সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক এবং এই কাজের সঙ্গে সম্পৃক্ত দিনমজুররা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে দাবি চাষিদের। লেবার কাস্টিং দিয়ে মোটামুটি তাতে আল্লাহ দিলি মনে করেন আমরা খুশি আছি যে মনে করেন আমাদের ফলন খুবই ভালো হয়েছে। এই দানার ভিতরে কালো কালো যে দানা আছে, এই দানাটা বিক্রি অনেক দাম, সেজন্য আমরা এই দানাটা লাগাই। বীজ উৎপাদন করে এলাকার চাষিদের এখন আর্থিক সচ্ছলতা ফিরেছে, হচ্ছেন স্বাবলম্বীও। দানা ক্ষেত করে সবাই লাভবান হয়, এই কারণে এই দানা ক্ষেতটা খুব আগ্রহ করে। আমাদের এই বীজ সারা দেশে আসা যাওয়া করে এবং বিভিন্ন দেশ থেকে আমাদের এলাকায় দানা নেওয়ার জন্য আসে। কৃষি বিভাগ বলছে গুণগত মান এবং জাত ভালো হওয়ায় এই বীজ জেলার চাহিদা মিটিয়ে আরও 35টি জেলার চাহিদা পূরণ করছে। আমাদের ফরিদপুর থেকে যারা পেঁয়াজ বীজ ক্রয় করে তারা কখনো প্রতারিত হন না। আমরা আশাবাদী যে আগামী দিনগুলো যদি একটু আবহাওয়া ভালো থাকে, কৃষকরা খুব ভালোভাবে তাদের পেঁয়াজের বীজ ঘরে তুলতে পারবে। জেলায় এবছর পেঁয়াজের বীজ আবাদ হয়েছে 1,854 হেক্টর জমিতে, যার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকা। আর বীজের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 964 মেট্রিক টন, যা গত মৌসুমে ছিল 946 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের আগ্রহ থাকলেও উদ্যোগ নেই গাড়ির মালিকদের। মেয়াদোত্তীর্ণ গাড়ি উঠিয়ে নিতে সরকারের দেয়া 6 মাস সময়ে কোনো পদক্ষেপই নেননি তারা। যদিও মালিক সমিতির আশা নির্ধারিত সময়ের পর আর পুরনো গাড়ি চালাবেন না মালিকরা। এদিকে সিদ্ধান্ত কার্যকর করতে এবার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছে বিআরটিএ। বিআরটিএর হিসাবে সারা দেশে ৭৫,০০০-এর বেশি বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাঙ্ক লরির আয়ুষ্কাল পেরিয়ে গেছে, যেগুলো সড়কে শৃঙ্খলার পাশাপাশি পরিবেশের জন্যও হুমকি। সড়ক থেকে এসব গাড়ি উঠিয়ে নিতে গেল অক্টোবরে সিদ্ধান্ত নেয় সরকার। এজন্য মালিকদের 6 মাস সময় দেওয়া হয়।
পাশাপাশি নতুন গাড়ি কিনতে সহজ শর্তে ঋণের আশ্বাসও দেওয়া হয়। তবে সড়ক পরিস্থিতি ভিন্ন। নতুন গাড়ি তো নামেইনি, পুরনোগুলোও চলছে দেদারসে। এতে নির্দেশনা মানায় মালিকদের আগ্রহ কতটা তা নিয়ে উঠেছে প্রশ্ন। মালিক সমিতি বলছে সব মালিকদের আগেই সরকারি সিদ্ধান্ত অবহিত করা হয়েছে। নির্দিষ্ট সময়ের পরও পুরনো গাড়ি চললে দায় নেবে না সমিতি। মালিকদেরকে আমরা ওয়ার্ন করেছি, আমরা সার্কুলার দিয়েছি, মিটিং করে সভা করে আমরা বলেছি, এবং এখানে 1-2 বা কেউ যদি এর বিপক্ষে থাকে সেটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা আইন প্রচলিত। আইনের প্রতি আমাদের সকলকে শ্রদ্ধাশীল হতে হবে। বিআরটি এর বিজ্ঞপ্তি অনুসারে 1 মে থেকে রাজধানীর রাস্তায় 20 বছর পুরনো বাস এবং 25 বছর পার করা ট্রাক কাভার্ড ভ্যান চলবে না। এ ব্যাপারে কঠোর থাকার কথা জানান চেয়ারম্যান। হঠাৎ করে আমরা করছি না, আমরা কন্টিনিউয়াস মেসেজ দিয়ে আসছি, পত্রিকায় বিজ্ঞপ্তি, চিঠিপত্র ইস্যু করা, সভা করা, ফলে আমরা মনে করি যে তাদেরকে যথেষ্ট পরিমাণে আমরা জানাতে পেরেছি। এই পর্যায়ে আশা করি না যে কেউ আর পুরনো গাড়ি বের করবে, এবং বের করে যদি করে তাহলে আমরা আমাদের আইন অনুযায়ী আমাদের ম্যাজিস্ট্রেটরা রয়েছেন, আমরা সেই গাড়িগুলোকে জব্দ করব, ডাম্পিংয়ে দিব। আওয়ামী লীগ সরকারের সময়েও একই উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে মালিকদের বিরোধিতায় ভেস্তে যায়। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে শঙ্কা অনেকের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পারমিট ছাড়া হজ পালন না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এই আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া হজ মৌসুমে ভিজিট ভিসায় গিয়ে সৌদি আরবের মক্কা ও অন্যান্য পবিত্র স্থানসমূহে অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে হজযাত্রীদের মক্কায় প্রবেশ সহজ করা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদার করতে নতুন বিধিমালা জারি করেছে সৌদি সরকার। পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা করে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা ও এই কাজে সহায়তা করলে 1 লাখ রিয়াল জরিমানার বিধান দেওয়া হয়েছে। পাশাপাশি সহায়তাকারীর যানবাহন আদালতের রায় বাজেয়াপ্ত হবে। কোনো বিদেশি নাগরিক নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় অবস্থান বা পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা করলে তাকে দেশ থেকে বহিষ্কার ও পরবর্তী 10 বছরের জন্য দেশে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হবে, জানিয়েছে সৌদি সরকার। হজযাত্রীদের পদচারণায় মুখরিত রাজধানীর আশকোনার হজ ক্যাম্প প্রাঙ্গণ। হজযাত্রার চতুর্থ দিনে আজ সৌদি আরবে রওনা হবে 10টি ফ্লাইট। এর মধ্যে 7টি ফ্লাইটেই সর্বোচ্চ 3% পর্যন্ত টিকিট বিক্রি হয়নি, যার মধ্যে সবচেয়ে বেশি সৌদি এয়ারলাইন্সের। তবে হজযাত্রীর চাহিদা থাকলেও ভিসা জটিলতা সহ বেশ কিছু কারণে ফাঁকা যাচ্ছে এয়ারলাইন্সের আসন। হজ পোর্টালের তথ্যানুযায়ী 4 মে থেকে জটিলতা আরও বাড়তে পারে। 10 মে পর্যন্ত কোনো কোনো ফ্লাইটের 64% পর্যন্ত টিকিট অবিক্রিত দেখাচ্ছে। এ নিয়ে হাব জানিয়েছে এজেন্সিগুলো সময়মতো টাকা পরিশোধ না করায় এবং এয়ারলাইন্সগুলোর তথ্য হালনাগাদ না করায় টিকিট অবিক্রিত দেখাচ্ছে। এদিকে এখনও অন্তত 14,000 যাত্রী হজের ভিসার অপেক্ষায় আছেন। দ্রুত তাদের সংকট কেটে যাওয়ার আশা কর্তৃপক্ষের। হজযাত্রীদের পদচারণায় মুখর রাজধানীর আশকোনার হজ ক্যাম্প প্রাঙ্গণ। বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, হজযাত্রার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। আশকোনায় কি কি সেবা পাচ্ছে তারা? দেখুন, হজযাত্রা নিয়ে সন্তুষ্টির যেমন একদিকে আছে, তেমনি কিছু কিছু অসন্তুষ্টির কথাও আছে। আপনি এরই মধ্যে আসলে জানতে পেরেছেন ভিসা জটিলতা আছে। ভিসা জটিলতার কারণে কোনো কোনো ফ্লাইটে 3 জন 5 জন 7 জন করে হজযাত্রী সৌদি আরবে যেতে পারছেন না। হজ ক্যাম্পে এসেও অনেক হজযাত্রী তাদেরকে ফিরে যেতে হচ্ছে। তো তাদের মধ্যে এক ধরনের অসন্তুষ্টি আছে, অর্থাৎ আপনি হজ ব্যবস্থাপনা যে শতভাগ ভালো হচ্ছে সেই বিষয়টি এখন পর্যন্ত বলা যাবে না। তার কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ভিসার জটিলতাটি শেষ না হয়। আজকে হজযাত্রা চতুর্থ দিন, এখনও 14,000-এর বেশি ভিসা অবশিষ্ট রয়েছে। যদিও হজ অফিস বা ধর্ম মন্ত্রণালয় তারা বলছে যে খুব দ্রুত সময়ের মধ্যে এই ভিসাগুলো চলে আসবে। তবে দিন যত গড়াচ্ছে তত বিভিন্ন জটিলতাগুলো সামনে আসছে। যেমন আপনাকে একটি বিষয় বলি যে কিছু কিছু এয়ারলাইন্স তাদের আসন ফাঁকা যাচ্ছে। সেই আসন ফাঁকা যাচ্ছে এর অনেকগুলো কারণ আছে।
এজেন্সিগুলো সময় মতো তার পে অর্ডারটি জমা দিচ্ছে না, টিকিট ইস্যু করছে না, এবং অনেকে আবার দেখা যাচ্ছে ভিসা হজযাত্রীর ভিসা হচ্ছে না, সে কারণে এজেন্সিগুলো সেই টিকিটটি ইস্যু করছে না। অর্থাৎ সেই কারণে এই যে বিমানের যে স্লটগুলো, সেই স্লটে কিছু আসন ফাঁকা যাচ্ছে। তবে এয়ারলাইন্সগুলোর সঙ্গে যখন আমরা কথা বলছি, এয়ারলাইন্সগুলো বলছে তাদেরকে অতিরিক্ত স্লট নেওয়া আছে, তবে সেই অতিরিক্ত স্লটেরও কিন্তু একটি নির্ধারিত সংখ্যা আছে। তো এই যে সংখ্যাটি হজযাত্রীদের না যাওয়ার সংখ্যা যদি দিন দিন বাড়তে থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত স্লট যেগুলো নেওয়া আছে সেই অতিরিক্ত স্লটে কিন্তু সবশেষ হবে না। সেক্ষেত্রে হজযাত্রী বাংলাদেশে থেকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমি আপনাকে একটি উদাহরণ যদি দেই তাহলে এটি আসলে আরও ভালোভাবে বোঝা যাবে। সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে 232টি ফ্লাইটের মাধ্যমে এবারকার হজযাত্রা পরিচালনা করা হবে। সেক্ষেত্রে দেখা যায় যে এয়ারলাইন্সগুলো আরও হয়তো বা 20টি বা 25টি অতিরিক্ত ফ্লাইটের স্লট অর্থাৎ সময়সূচি তারা নিয়ে রাখেন। তো সেক্ষেত্রে এই 232টি ফ্লাইটে যদি প্রত্যেকটা ফ্লাইটে যদি 10 জন করে না যায়, তো সেই সংখ্যাটি দেখা যায় 2000-এর বেশি হয়ে যাচ্ছে। তো এরপরে অতিরিক্ত যে স্লটগুলো আছে সেই স্লটে দেখা যাচ্ছে যে ধারণ ক্ষমতা আছে হয়তো বা 1500 বা 1600, সেক্ষেত্রে 400-500 যে ফাঁকা থাকার যে একটি সম্ভাবনা সেটি থাকে। তো এই সবগুলো বিষয় মাথায় নিয়ে, সবগুলো জটিলতাকে সামনে নিয়েই হজ অফিস এবং এজেন্সিদের সংগঠন হাব তারা কাজ করে যাচ্ছে। দুটি পক্ষ থেকে আমাদেরকে যেটি আসলে বলা হচ্ছে যে জটিলতাগুলো যখন সামনে আসছে সেই জটিলতাগুলো সমাধান করা হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আসলে হজযাত্রীরা তাদের ব্যবস্থাপনা নিয়ে বেশ সন্তুষ্টির কথাই আমাদেরকে জানাচ্ছে। হজ ক্যাম্প থেকে আমার কাছে এটাই ছিল সবশেষ। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ঠিকাদার পালিয়ে যাওয়ায় বগুড়ার সারিয়াকান্দিতে সড়কের কাজ বন্ধ 1.5 বছর, স্থানীয়দের দুর্ভোগ। ওয়ালসকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরালেন ট্রাম্প, সাময়িক দায়িত্ব পেলেন মার্কো রুবিও। কুয়াকাটা সৈকতে পর্যটকদের গলার কাঁটা, সমুদ্রে বিলীন হওয়া পুরনো বিভিন্ন স্থাপনার ভগ্নাংশ এবং পুরনো জিও ব্যাগ। সমুদ্রে নামলেই আহত হচ্ছেন পর্যটকরা। যত দ্রুত সম্ভব এসব কংক্রিটের ভগ্নাংশ ও জিও ব্যাগ সরানোর দাবি পর্যটকদের। সমস্যা সমাধানে এরই মধ্যে কাজ শুরুর কথা জানিয়েছে প্রশাসন। বছর দুয়েক আগেও কুয়াকাটা চৌরাস্তা থেকে 2 কিলোমিটার দক্ষিণে ছিল সৈকতের জিরো পয়েন্ট। পর্যটন কেন্দ্র ঘোষণার পর সেখানে কিছু স্থাপনা নির্মাণ করে সরকার। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পাড়ে ভাঙন দেখা দিলে ক্ষতিগ্রস্ত হয় সেগুলো। পানির নিচে থাকা সেসব স্থাপনার ভগ্নাংশ এখনও সরানো হয়নি। সৈকতের বালু ক্ষয় হয়ে বেরিয়ে এসেছে এসব স্থাপনার বিভিন্ন অংশ। সৈকতের যেসব স্থানে পাউব জিও ব্যাগ ফেলেছিল সেগুলো শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে গেছে। অনেক ব্যাগের স্থানে দেখা দিয়েছে ছোট বড় গর্ত, ফলে সৈকতে আহত হচ্ছেন পর্যটকরা। জিও ব্যাগ আছে সেগুলো শ্যাওলা পড়া, স্লিপ করে অনেকে আহত হইতে পারে, আমি নিজে আহত হয়েছি। সিমেন্টের কংক্রিট না জানি বিল্ডিং ভাঙা কংক্রিট, হ্যাঁ এগুলো একটু বড় বড় সাইজ, ঠিক আছে, এগুলো যদি একটু উঠাই ফেলায় তাহলে আমাদের জন্য, পর্যটকের জন্য ভালো হয়। ঈদ উল ফিতরের ছুটিতে সৈকতে নেমে আহত হন 5 শতাধিক পর্যটক। তাই পুরনো স্থাপনার ভগ্নাংশ এবং জিও ব্যাগ সরানোর দাবি ব্যবসায়ীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো যেন এই কংক্রিটের ভাঙ্গা অংশ এবং শ্যাওলাগুলো যেন অপসারণ করে নিরাপদ পর্যটকদের গোসল এবং ভ্রমণ আপনি নিশ্চিত করা হয়। এরই মধ্যে পুরনো স্থাপনার ভগ্নাংশ সরানোর কাজ শুরুর কথা জানিয়েছে প্রশাসন। জিও ব্যাগগুলোতে যে শ্যাওলা ধরা আছে, আমরা এই আসন্ন বর্ষা মৌসুমে জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো করে থাকে সেখানে পুরনো বস্তাগুলো অপসারণ করে ওখানে নতুন জিও ব্যাগ প্রোটেকশনের জন্য দেওয়া হবে। কুয়াকাটা সৈকতকে নিরাপদ রাখতে এবং সৌন্দর্য বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। আমন্ত্রণ পরের আয়োজনে।